দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে এই নবান্নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাগিচাপাড়া গ্রামের মোহাম্মদ সামিউল ইসলামের একটি জমিতে, যেখানে আসলে ব্যাপক হারে কিন্তু ফুলকপি উৎপাদিত হচ্ছে। তো আমাদের সাথে আছেন আমাদের যে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের যে স্বত্বাধিকারী ও কৃষি ও কৃষক ফেসবুক পেজের যে কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে থাকেন আমাদের মোহাম্মদ রব্বানী ভাই। তিনি আমাদের সাথে আছেন। ভাইয়ের সাথে আমরা কথা বলবো আজকের এই ফুলকপি, এই যে ক্ষেতে চাষ হচ্ছে ফুলকপি, সেই ফুলকপি সম্পর্কে। আর আজকের বিষয়টি হচ্ছে ফুলকপির বিভিন্ন ধরনের রোগ এবং এর থেকে বাঁচার উপায়। আপনারা কিভাবে ফুলকপি চাষ করে অধিক পরিমাণে উৎপাদন করবেন, সেটি হচ্ছে আজকে আমাদের প্রধান লক্ষ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আসলে আজকে দাঁড়িয়ে আছি যে একটি ফুলকপির একটি ক্ষেতে। তো এখানে আসলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুলকপি ডালপালা ছাঁটাই করা আছে, আবার কতগুলো দেখা যাচ্ছে ডালপালা সহই আর কি আছে। আপনি যদি প্রথমে ফুলকপি সম্পর্কে আমাদের চাষিদের একটু বলেন। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফুলকপি হচ্ছে শীতকালীন সবজি। এটা অল্প সময়ে, অর্থাৎ খুব 50 থেকে 60 দিনের ভিতরেই এটা ফলন সংগ্রহ করা সম্ভব। এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক যে অন্যান্য ফসলগুলো আছে, ধান এবং ভুট্টা এই জাতীয় যে ফসলগুলো আছে, এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এবং ফুলকপি অল্প দিনে এবং অল্প সময়ে উঠানোর কারণে এটাতে কিছু অল্প সময়ে লাভবান হতে পারে। সেক্ষেত্রে আমি যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে যে ফুলকপি চাষ করা এবং পরবর্তীতে এই জমি থেকে আরও 1 থেকে 2টি ফসল বাড়তি পাওয়া সম্ভব। সেক্ষেত্রে ফুলকপি চাষ করা ফুলকপি আসলে যখন রোপণ করা হয় এবং আসলে রোপণের পরে যখন ফুলকপি যে ফুলের কলি আসে, এরপরেই তো আস্তে আস্তে ধীরে বয়স বৃদ্ধির কারণে ফুলকপিটি বড় হয়। এর মাঝখানে আসলে কোনো ধরনের কোনো রোগবালা আসার সম্ভাবনা থাকে কিনা, মানে ফুলকপি করতে কোনো রোগ হয় কিনা? মূলত আমরা এটা ফুলকপি উৎপাদন করি। প্রথমে আমরা যে চারা বাড়িতে রোপণ করি, চারা উঠানোর পরে আবার পুনরায় এখানে নিয়ে আসি মূল জমিতে রোপণ করার জন্য। তো মূলত বিষয় হচ্ছে, আমরা যখন চারা উঠে নিয়ে আসা মূল জমিতে রোপণ করবো, সেক্ষেত্রে জমিতে কিন্তু অনেক ছত্রাক এবং জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে ছত্রাক এবং জীবাণু আক্রমণের কারণে ফুলকপি অনেক সময় দেখা যায় যে 20 থেকে 25 দিন পরে এর যে আক্রান্তটা, এটা মানে ছত্রাকের যে আক্রমণ, সেটা ধরে ফেলবে এবং পরবর্তীতে দেখা যায় যে অনেক গাছ ভেঙে মারা যাচ্ছে এবং অনেক পাতা নষ্ট হয়ে যাচ্ছে এবং পাতা পচে যাচ্ছে। এই ধরনের রোগবালাইগুলো আমরা পরবর্তীতে দেখতে পাই। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের যে রব্বানী ভাই কৃষি পরামর্শ দানকারী, তিনি আমাদেরকে বললেন যে ফুলকপির চারা আসলে একটি বেডি চারা আসলে তৈরি করার পর সেখান থেকে মূল খেতে আসলে রোপণ করা হয়। তারপরে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস জনিত কিছু রোগবালাই দেখা দেয়। তো এর থেকে আসলে কিভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন, এইটি যদি জানতে চান আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আর একটি তথ্য জানার পরে আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে কোন জাতীয় স্প্রে বা কোন কোম্পানির কোন ওষুধটি আপনারা ব্যবহার করলে অধিক পরিমাণে হেলদি ফুলকপি আপনারা উৎপাদন করতে সক্ষম হবেন। ভাই, আসলে আমাদের যে বাংলাদেশে যে গ্রামের যে চাষিরা ফুলকপি চাষ করে, এগুলো যখন বিক্রয়ের উপযুক্ত হয় তখন তারা আসলে কি ক্ষেত থেকে বিক্রি করে নাকি কোথাও কষ্ট করে নিয়ে যে আসলে বিক্রি করতে হয়? আসলে মূলত বিষয় হচ্ছে, আমাদের যে কেয়ারিং যে বিষয়টা থাকে, এটা যখন দেখা যায় যে একটা এলাকায় ব্যাপক হারে চাষবাস হচ্ছে, সেক্ষেত্রে তারা নিজেরা আসে নিয়ে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে অল্প পরিসরে কিছু জায়গায় চাষবাস হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে গাড়ি ভাড়া আছে, সে ভাড়া দিয়ে সে যে খরচ দিবে, সে খরচটা তার উঠবে না। সেক্ষেত্রে তাকে পরবর্তীতে দেখা যায় যে অল্প কিছু হলে আর কি নিজেই আসলে যে কোনো যানবাহনের মাধ্যমে যেটা বিক্রি করবে, আর পরবর্তীতে দেখা যাচ্ছে ব্যাপক হলে তারা নিজেরা আসে নিয়ে যাবে। আমাদের আজকাল বাংলাদেশে আসলে যারা চাষি, যারা কৃষক, তাদের আসলে বিভিন্ন ধরনের মাটির জমি রয়েছে। কোন জমিতে আসলে ফুলকপি লাগালে ভালো হবে? এটা মূলত আমি যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। আমরা জানি যে আসলে বাংলাদেশে এঁটেল, বেলে, দোআঁশ মাটি, এই 3-4 জাতীয় কিন্তু আসলে মাটি আমাদের বাংলাদেশে বেশি দেখা যায়।
তার মধ্যে বেলের দোআঁশ মাটিতে ফুলকপি লাগালে সব থেকে বেশি ফলন পাওয়া যেতে পারে? হ্যাঁ, বেলের দোআঁশ মাটিকে আমি সর্বোচ্চ মানে প্রাধান্য দেবো এই কারণে যে পানিটা মনে করেন যে জমি যদি আমরা পানি দেই অর্থাৎ সেচ দিই, সেচ দেওয়ার পরে এই পানিটা খুব তাড়াতাড়ি জমি শোষণ করে নিতে পারে এবং পরবর্তী নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে এটা বেলের দোআঁশ মাটি বেশি গ্রহণযোগ্য। তো বন্ধুরা, এবার আমরা জানবো রব্বানী ভাইয়ের কাছ থেকে আসলে আমাদের যে মোজাইক জনিত যে রোগ ফুলকপিতে আসে সেটা থেকে আসলে বাঁচার উপায়। আপনি যদি একটু আমাদেরকে বলেন ভাই, যে ছত্রাক বা বিভিন্ন ধরনের যে রোগ হয় ফুলকপিতে, এর থেকে আসলে চাষিরা কিভাবে বাঁচতে পারে? মূলত আমরা যখন চারা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মূল জমিতে রোপণ করবো, রোপণ করার 5 থেকে 7 দিন পর থেকে আমরা যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাটা আছে এটার জন্য আমরা তখন থেকেই মানে ট্রিটমেন্ট শুরু করে দেবো এবং সেটা অন্তত পক্ষে 5 থেকে 7 দিন বা 10 দিন অন্তর অন্তর যে এটা ট্রিটমেন্টটা আমরা চালিয়ে যাব ফুল সংগ্রহ করার আগ পর্যন্ত। আসলে চাষিরা কি রোগ আসার পরে এই ট্রিটমেন্টগুলো করবে নাকি রোগ আসার পূর্বেই করবে? মূলত যে কোনো সমস্যাই হোক, যদি আমরা ধরি যে আমার নিজেরই একটা যদি সমস্যা হয় তো সেটা সমস্যা হওয়ার আগে কিন্তু যদি আমরা ছোটো থাকতে যদি আমরা ট্রিটমেন্ট নিই সেক্ষেত্রে দেখা যায় যে অল্পভাবে আমরা এটা থেকে খরচটাও কিন্তু অল্প হবে, কিন্তু যখন একটা রোগ বেলায় যখন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে যে এটা খরচটা ব্যাপক হয়ে যায় এবং এটা ঝুঁকি থেকে মানে আপনার যে মূল কথা সেটা হচ্ছে, যদি আমরা অগ্রিম আমরা যদি কোনো ব্যবস্থা গ্রহণ করি তাহলে খরচ কমবে চাষাবাদে এবং লাভবান হবে বিক্রয়ের মাধ্যমে। এবং সেই আর যদি রোগবালাই হয়ে যায় তখন কিন্তু আমাদের ফলনের মাত্রাটা কমে যাবে এবং কৃষকের একটা ঝুঁকিও থেকে যায় সেখানে যে ফলন 50% অথবা তারও বেশি কমে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা আসলে রব্বানী ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আসলে কোনো ছত্রাকজনিত হোক বা পচারি হোক, যে কোনো রোগ হোক, কোনো ফসলে যদি আসার আগে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, চারাকে হেলদি রাখতে পারেন, ফসলকে সুস্থ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি অধিক পরিমাণে কিন্তু আপনি ফসল উৎপাদনে সক্ষম হবেন। তো বন্ধুরা, এবার আপনারা জেনে নিব যে কোন কীটনাশক ওষুধ আসলে স্প্রে করলে ফুলকপি অধিক পরিমাণে উৎপাদিত হবে বা রোগবালাই থেকে মুক্তি পাওয়া যাবে। মূলত আমরা যদি রোগবালাই সম্পর্কে বলি সেক্ষেত্রে আমরা প্রথমে চারা রোপণ করার পর ননকোজেড, মেটালক্সিন, কার্বনডাজিম এবং যদি আপনার ঝিমিয়া মারা যায় সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড, হাইড্রোক্সাইড জাতীয় ওষুধগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফুলকপিতে এই ধরনের সমস্যাগুলো ভালো থাকে এবং ফলন ভালো। তো ভাই ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আসলে আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন, জানি না কেমন হলো, আপনাদেরকে সঠিকভাবে আমরা জানাতে পারলাম না। যদি আমাদের কোনো এই ভিডিওর মধ্য দিয়ে যদি কোনো রকমের গ্যাপ থাকে তাহলে আপনিও আমাদেরকে সাজেস্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। আমরা যেন আমাদের যে বাংলাদেশের চাষিরা রয়েছে বা কৃষক রয়েছে যারা আসলে বিভিন্ন অর্থকারী ফসল আসলে চাষাবাদ করেন, তাদেরকে আমরা এই তথ্যগুলো তাদের কাছে কৃষি ও কৃষক ফেসবুক পেজের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে পারবো। শুধু কৃষি ও কৃষক ফেসবুক পেজ নয়, বরং একটি ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে কৃষি পরামর্শ। এর মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের চাষিকে বিভিন্নভাবে সহায়তা করতে পারবো। তাই যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাদের এই ফেসবুক পেজে আপনারা নক করে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেটি সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে চাষিদেরকে আসলে উদ্বুদ্ধ করলেন এবং কিভাবে ফুলকপি চাষ করলে কোন ধরনের ঔষধ আগাম ব্যবহার করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এবং সেখান থেকে একটা ভালো প্রফিট মার্জিন পাওয়া যায়, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আমাদেরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ভিলেজ ডকুমেন্টারি। আমরা সেখানেও কিন্তু কৃষি বিষয়ে আমরা বিভিন্ন কন্টেন্ট করি এবং আমাদের পেজও রয়েছে ভিলেজ ডকুমেন্টারি নামে। আপনারা যদি আমাদের কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চান আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ কৃষি ও কৃষক, এটিও ফলো রাখলে আপনারা বিভিন্ন ধরনের কৃষি বিষয়ে পরামর্শ পেতে পারেন। বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ মেজবাউল হক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালাম। কয় মিনিট হল যে এটা